কোনো তো উপায় থাকবে, সবকটা দরজা বন্ধ থাকতে পারে না। আর যদি কোনো দরজা বন্ধ হয়ে যায় তাহলে রানাদা আছে তো, ঠিক ভেঙে বের করবে। আরে পাগল, এই মহিলা পাগল, নিয়ে যাও, নিয়ে যাও, এক্ষুনি নিয়ে যাও। লোকটাই পাগল, আমি পাগল নই, ও মিথ্যে বলছে। বেঁচে গেলাম, নয়তো কি উনি কি বলছিলেন? ওই বড় বাবু, বুড়িটার শরীর মানে মাথা খারাপ, মানসিক অবস্থাটা ঠিক নয় না, তাই হাসপাতালে ফোন করে দিয়েছিলাম, এসে নিয়ে গেল। আপনি শুনলেন তো বেচারি কিরকম মাঝে মাঝে কথা বলছিল। আপনি বসুন। বেঁচে গেলাম। আজ আমার ষড়যন্ত্রটা ফাঁস হয়ে গেলে আমি তো জীবনের লীলা দেখো, শান্তিতে বাঁচতেও দেয় না। কিছু একটা ব্যাপার তো আছেই, আমাকে জানতেই হবে। না 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 না, আপদ, আপদ, এই আপদ, তুমি না তো দই না বরফ, তাহলে জমে গেলে কি করে? রানা দাদা, আমি সাহায্য কর। তোর যা করার ছিল তুই করে ফেলেছিস, এবার এখান থেকে বেরিয়ে যা, নাহলে তোকে আমার হাত থেকে কেউ বাঁচাতে পারবে না। আপদ, আপদ, আমি যা করেছি তারপরে রানা কেন আমার কাছ থেকে সাহায্য নেবে? ওর বিশ্বাস আমাকে জয় করতেই হবে, আর সেটা কিভাবে আমি ভালো করেই জানি। আমি ভালো মানুষ নই দেবীমা, নিজের জন্য কিচ্ছু চাইছি না, কিন্তু মিঠিকে বাঁচিয়ে দিও। ছোট্ট একটা কথা আমরা সকলে জানি যে সবুরে মেওয়া ফলে, এত পরিশ্রম করেও 10 কোটি পাচ্ছি না। মিঠি এখনো ফোন অন করলো না, আমার ভীষণ ভয় করছে। জানি না মেয়েটা এখন কি অবস্থায় আছে। লক্ষণ, এনাকে জিজ্ঞাসা করো। মেনকা মিঠি বৌদিকে একদমই সহ্য করতে পারে না। বৌদির উদয় হওয়ার পিছনে নিশ্চয়ই এর হাত আছে। লক্ষণ, বৌদির সাথে এইভাবে কেউ কথা বলে? আমরা এই শিক্ষা দিয়েছি তোকে? কোনো ব্যাপার নয় বাবা, লক্ষণ একটু ডিস্টার্বড আছে, মামি ওকে পরে বুঝিয়ে দেবে। কিন্তু আমি তো সত্যিটাই বলছিলাম। লক্ষণ, কেন বড়দের মধ্যে কথা বলছিস? একটু চুপ করে থাকতে পারিস না? আমি বলছি, মেনকা এই বাড়িতে ছোটবাবুর ক্ষতি করতে এসেছে, আর মিঠি সবসময় ছোটবাবুকে বাঁচিয়ে ফেলে, সেই জন্যে মিঠি ওর শত্রু হয়ে গেছে। রাজ্য, কি বলছিস তুই? বড় ম্যাডাম, তুমি ওকে পুলিশের কাছে দিয়ে দাও, তাহলেই জানা যাবে মিঠি কোথায়। আমি তোর মাথাটা চলন্ত মিক্সির মধ্যে না দিয়েছি, কিন্তু এই 10 কোটির জন্য আমাকে শান্ত থাকতে হবে। ঠাম্মি, আজ কাকি এই নিয়ে দ্বিতীয়বার আমাকে দোষারোপ করছে। এই পরিবার যদি আমাকে এতটাই অপছন্দ করে, তাহলে ঠিক আছে,
আমি নিজেকেই শেষ করে দিচ্ছি। খুব ভালো চেষ্টা ছিল, তুললে তাও আবার বাটার নাইফ। 1 মিনিট, হ্যাঁ আমি হেল্প করছি। এটা ট্রাই করতে পারো যদি তোমার একটু হেল্প হয়। চুপ কর লক্ষণ। মেনকা, তুমি ঠিক আছো? আরে এটা কি করছো? হবে না তো? একটা কাজ করি, আমি তোমার গলাটা কেটে দিচ্ছি। মধু, ওকে কিছু সভ্যতা শেখাও। লজ্জা করে না তোর? ঠাকুমা, আমি তো তোমার কাছ থেকে শিখেছি যে সত্যিটা সব সময় মাথা উঁচু করেই বলতে হয়। তাহলে কি আমি মিথ্যে বলছি? ঠাম্মি, আপনি তো আমাকে বিশ্বাস করুন, আমি সত্যি বলছি। আমি তো এক্ষুনি এলাম। আমি কি করে জানবো যে মিঠি কোথায়? হতে পারে তো যে ও বাইরে কোথাও গেছে। মিঠি নিজেই ঘর ছেড়ে চলে গেছে, চিঠিও লিখে রেখে গেছে। কিন্তু তবু আমার নিজেরই পরিবার আমাকে সন্দেহ কেন করছে ঠাম্মি? এখানে একটু বেশিই নাটক হচ্ছে। মিঠি বাড়ি থেকে গেছে, বাড়িতে শান্তি এসেছিল, কিন্তু না, এখানে তো সবার কান্নাকাটি করা স্বভাব হয়ে গেছে। নিজেই নিয়ে এসেছিলে তো, তাহলে এখন ভোগো। আমি মেনকাকে বাড়ির বউ স্বীকার করি। আজকের পর এই বাড়িতে কেউ ওর দিকে আঙুল তুলবে না, ফাইনাল। তোমার মুখে ফুল চন্দন বুড়ি, তুমি তো আমার হাতের মুঠোয়। সত্যি বলছি, বাকিদের আমি দেখে নেব। আগেও একবার ওই মহিলা বলেছিলেন যে আমাদের কোনো ছেলে আছে, আর আজ বলছেন যে মিঠি বৌদিমণির মেয়ে। কিন্তু কেন? কেন? আমি কি করে জানবো কেন? আজ একবারের জন্য মনে হয়েছিল যে ওই মাসিমা যা বলছিল যদি যদি সেটাই সত্যি হতো, যদি মেয়েটা আমাদের মেয়ে না হতো। তুমি কি বলছো? তাহলে আর কি বলবো তুমি বলো? বড় সাহেবের সামনে আমার মুখ দেখানোর জোর রাখেনি মেয়েটা। মন ভেঙে গেছে আমার। মনে হচ্ছে মিঠি চলে যাওয়ায় ইনি খুব কষ্ট পেয়েছেন। আজ যদি প্রয়োজন পড়ে তাহলে রানা কৈলাস পর্বত কাঁধে তুলে নেবে। আপদ, আমি সব সময় বলি তোমার অনেক ক্ষমতা। আজ আজ সেটা সত্যি প্রমাণ করো। আমি সাহায্য নিয়ে আসছি। এই,
মেনকা ম্যাডাম, আমি তো প্রথমেই বলেছিলাম এত তাড়াতাড়ি টাকা পাওয়া সম্ভব নয়। আমি 2 দিনে নকল রানাকে এনে দাঁড় করালাম, আসল রানার সাইন নিয়ে চলে এলাম, বাড়ির কিছু লোককে আমার টিমেও ইনভলভ করলাম। এবার তুমি আমার পথের কাঁটা হচ্ছ উকিল। তুমি ভাবতেও পারছো না যে আমি তোমার কি অবস্থা করব। জানো তো আমি কার মেয়ে? আমি যত তাড়াতাড়ি সম্ভব পুরো টাকা বের করার চেষ্টা করছি ম্যাডাম। পবন, এক তো উকিল আমাকে পাগল বানাচ্ছে, তার উপরে তুমি আমাকে ভয় দেখাচ্ছ। উকিলের সাথে কথা হয়ে গেছে আমার, ও আমাদের টাকার ব্যবস্থা করছে। তুমি তোমার ভাগ পেয়ে যাবে, ঠিক আছে? এবার এটা না, এই রেকর্ডারটা ওই ড্রয়ারে রেখে দাও। শুনতে পেলে না তুমি? ওখানে রাখো। ও তো রেকর্ডারটাও আমার হাতে দিয়ে দিয়েছে, আমি তো এটাই নিতে এসেছিলাম। আরে এবার কি আমার মুখের সামনে দাঁড়িয়েই থাকবে? যাও, আর এখানেই থেকো, সবাই যেন বোঝে রানা বাড়িতেই আছে, বুঝেছ? যাও। এখানে তো এতগুলো স্ট্যাচু রয়েছে, হে ভোলানাথ, শুধু সময়টা থামিয়ে দাও তুমি। আমায় আপদকে খুঁজতে হবে। কোথায় আছো তুমি আপদ? আপদ, এই কেন তুই? এই জোর মনে হচ্ছে না। আরে ও বলছিল সব সময় কি ব্যাপার আমার নকল ভাগ্নে, এত তাড়াহুড়ো করে রেকর্ডারটা নিয়ে কোথায় যাচ্ছে? আমার নকল মামা মেনকা এটা আমাকে দিয়েছে সাবধানে রাখার জন্য, তাই সাবধানে রাখছি। সাবধানে রাখছি? লক্ষণের বাবা, হ্যাঁ। আমার তো কিছু একটা গন্ডগোল মনে হচ্ছে। চলো মেনকার কাছে, ওকে গিয়ে এক্ষুনি সব বলি। মেনকা, এতদিন পর মিঠি ফিরে এসেছিল, তাই বাড়ির খুশিও ফিরে এসেছিল, কিন্তু মাত্র কিছুক্ষণের জন্য। ভাগ্যের পরীক্ষা চলতেই থাকে সুমনা। এদের সবাইকে মেনকার আসল সত্যিটা এবার শুনিয়ে দিই আমি। এত বড় সত্যিটা শোনার পর এনারা তো শক পাবেন বোধহয়। মেনকা যদি এনাদের কোনো ক্ষতি করে দেয় তাহলে? এবার এনাদের সাহায্য করার মতো না মিঠি এখানে আছে না রানা আছে। আমাকে ওদের দুজনের কাছে যেতেই হবে। রানা, রানা তুই জানিস মিঠি কোথায়? দেখ না বাড়িতে কি হচ্ছে এসব। বাদ দাও সুমনা, বাড়ি নিয়ে ভাববার সময় কোথায় ওর? দেখো, আমি তোমাদের চিন্তাই দূর করতে যাচ্ছি, ভরসা রাখো তোমরা। আমাদের রানার ব্যবহার একটু অন্যরকম লাগছে, তাই না? এতদিন পরে ভালোভাবে কথা বলল, আজ আমার হাতের হালুয়াও খেয়েছে।
তোর ছেলেকে সামলে রাখ মামি, না হলে আমি যদি রেগে যাই না ওকে, তাহলে আমার ছেলেকে নিয়ে একটা কথাও বলবে না, একদম কথা বলবে না ওকে নিয়ে। তো আপনি দেখেননি নাকি যে ও আমার সঙ্গে কি করলো? সবার সামনে আমাকে দোষারোপ করলো। ভালো করেই দেখেছি, আর কখনো হবে না এরকম। কিন্তু তুমি আমাকে একটা কথা বলো, যে ওই রেকর্ডারটা পবনের কাছে গেল কি করে? একটা জিনিস সামনে রাখতে পারো না? কিন্তু আমি তো ওকে রেকর্ডার ড্রয়ারে রাখতে দিয়েছিলাম। আর ও ওই রেকর্ডারটা বাইরে নিয়ে ঘুরে বেড়াচ্ছে। কি? কিন্তু রানাকে তো আমি গ্যারাজে বন্ধ করে রেখেছি। এটা তো হতে পারে না যে পবন হয়েও এত তাড়াতাড়ি এখানে। তার মানে পবন আমাদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করছে। দাঁড়া পবন, তোর সাথে আমি কি করি এবার তুই দেখ। আমি কোনো চোট্টর নই, এই আপদ আমার বন্ধুকে নিতে এসেছি, ওকে কেউ একটা স্ট্যাচু বানিয়ে দিয়েছে, তাই আমাদেরকে বোকা পেয়েছো নাকি? আরে আমার কথাটা তো শোনো। এই যা বেরো। আমি কি আর কি মারতে এসেছি নাকি? আমার বন্ধুকে নেবো, বেরিয়ে যাব। এই ধরো ওকে। আরে এই এই এই, আঘাত পাওয়া সিংহকে উত্ত্যক্ত করতে নেই, আর কোনোদিনও তোমরা এই কথাটা ভুলবে না। এখানকার ম্যাপটা পাল্টে গেল কি করে? রানা, রানা আবার কোথায় গেল? নাম পবন বলে যেদিকে খুশি বইতে শুরু করবি নাকি? এবার তো তুই টাকার কথা ভুলে যা পবন, নিজের বিশ্বাসঘাতকতার পুরস্কারটা তো নিয়ে যা। জানি না রানা আবার কোথায় চলে গেল, আমার আর ভালো লাগছে না। সুমনা ও ছেলে মানুষ নয়, যেখানেই যাক না কেন ঠিক চলে আসবে। আমার তো মনে হয় ওই তোতাপুরি ওকে সহজে এখানে আসতে দেবে না। আবার আমাদের হিরোর না কোনো কিছু ক্ষতি করে দেয়। এসব কেন বলছো তুমি? মিঠি এই পরিবারের জন্য, তোমার জন্য, রানার জন্য কত কিছু করেছে। তুমি কি সবকিছু ভুলে গেলে? ঠাকুমা, তুমি একটা কি 10টা থাপ্পড় মারতে পারো, কিন্তু আমি পিসির সঙ্গে আছি। কারণ মিঠি বৌদি কোনো কারণ ছাড়া এই বাড়ি ছেড়ে চলে যেতে পারে না। মিঠি বৌদি নিশ্চয়ই কোনো বিপদে আছে। আর আমি খুব তাড়াতাড়ি এটা প্রমাণ করে দেখাবো। ইয়েস। পিসি, পিসমশাই, এই দেখো মিঠি বৌদির ডায়েরি আর এই লেটার, দুটো হ্যান্ডরাইটিং একদমই আলাদা। তার মানে এটাই হলো এই চিঠিটা মিঠি লেখেনি। তাহলে কে লিখেছে? আমি তোমায় খুঁজে পেয়ে গেছি আপদ।
এরপর সব ভোলানাথের হাতেই ছেড়ে দিচ্ছি আমি। আপদ, আমাকে যদি আমার আপদের সঙ্গে দেখা করার থেকে আটকাও, তাহলে তোমাদের শরীর থেকে আমি রক্ত আলাদা করে দেব। এই রেকর্ডারটা আমাকে দিয়ে দে পবন, না হলে না হলে কি ম্যাডাম? আমি কিন্তু ভয় পাওয়ার মতো ছেলে নই। আমি মরে যেতেও রাজি, কিন্তু ওই রেকর্ডারটা হয় শুধু রানা বা মিঠিকেই দেব। আরে দাদা, আমি ভালো করেছো, মেরেছো, কাজ করেছে, টাকাও দেয়নি আমাকে। মনে হয় ভোলানাথের বিশেষ কৃপা রয়েছে তোমার উপর। যাও, ডিস্টার্ব করবো না। আমি তোমায় খুঁজে পেয়ে গেছি আপদ। এরপর সব ভোলানাথের হাতেই ছেড়ে দিচ্ছি আমি।